গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, প্রত্যেককে সকালের শুভেচ্ছা। এবং আমি আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং তার ল্যাবরেটরির অ্যাপ্লিকেশন। ল্যাবরেটরিতে কীভাবে অ্যাপ্লিকেশন আছে গ্লাইকোলাইসিসের, এবং আমাদের ক্লিনিক্যাল যে সমস্ত আমরা ডায়াগনোসিস করি সেই ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা গ্লাইকোলাইসিসকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। তো গ্লাইকোলাইসিসকে শুধুমাত্র পাথওয়ে হিসেবে দেখার থেকে আমরা আজকে চেষ্টা করব যে তার অ্যাপ্লিকেশন কি আছে, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন কি আছে, সেই জায়গাটাকে একটু তুলে ধরার। এবং এটা খুবই ইফেক্টিভ ফর দ্য বিএমএলটি স্টুডেন্টস অ্যান্ড অলসো ফর দ্য এনি কাইন্ড অফ দ্য লাইফ সায়েন্স স্টুডেন্টস অ্যান্ড অলসো ফর দ্য এমএসসি অ্যান্ড বিএসসি হিউম্যান ফিজিওলজি অর ফিজিওলজি স্টুডেন্টস। তো আমরা স্টার্ট করছি আজকে, এবং আমি সোমেন ভট্টাচার্য। আমার পরিচয় আমরা আগেই জানো, সো আমরা ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রথম যে জায়গাটা পয়েন্টটা বুঝবো আমরা, যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমরা যে টুকু গ্লাইকোলাইসিস বলতে বুঝি, অ্যারোবিক গ্লাইকোলাইসিস মানে হচ্ছে আপ টু পাইরুভেট অবধি তৈরি হওয়া গ্লুকোজ থেকে পাইরুভেট, এবং গ্লুকোজ থেকে ল্যাকটেট ফর্মেশন অবধিটাকে বলে ল্যাকটেট, মানে পাইরুভেট থেকে ল্যাকটেট ফর্মেশন, এটাকে বলি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। তো এখানে দেখা যায় যদি এনজাইমের কোনো ডেফিসিয়েন্সি হয়, সাপোজ আমরা ধরে নিলাম কারোর পাইরুভেট কাইনাসের ডেফিসিয়েন্সি হচ্ছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত পেশেন্টদের বা সেই সমস্ত মানুষদের হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, মানে অ্যানিমিক হয়ে পড়ছে এবং হিমোলাইসিস হয়ে যাচ্ছে বডিতে আরবিসি গুলো। তো এই টাইপের সিমটম আমরা সিচুয়েশন দেখতে পাই, সেক্ষেত্রে দেখা যায় যে পাইরুভেট কাইনেসের ডেফিসিয়েন্সি। আর একটা টাইপ হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ডেফিসিয়েন্সি, যেটার ক্ষেত্রে কিন্তু অনেক রকম ক্লিনিক্যাল সিমটম আসে। তো এবং আমরা যখন ল্যাবেতে মেজার করি কোনো এনজাইমকে, তো সেগুলো সাধারণতভাবে আরবিসি থেকে মেজার করা হয়, কারণ ব্লাডের মধ্যে সব থেকে বেস্ট যে সেল পাওয়া যাচ্ছে আরবিসি, এবং আরবিসি থেকে আমরা মেজার করতে পারি। ল্যাকটিক অ্যাসিডোসিসকে মনিটর করা হয়। ল্যাকটিক অ্যাসিডোসিস কখন মনিটর করা হবে? যখন সেপসিস হবে। সেপসিস মানে কি? সেপসিস মানে হচ্ছে একটা কন্ডিশন, যে কন্ডিশনে আমাদের দেখা যাচ্ছে বডির মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, যে ইনফেকশনটা ব্লাডে ছড়িয়ে পড়েছে, এবং সেই ইনফেকশন ছড়িয়ে পড়ার ফলে আমাদের দেখা যায় যে বিভিন্ন সময় যে পেশেন্টের মধ্যে একটা ইনফ্লামেশন হবার চান্স থাকে, বডিতে একটা ইনফ্লামেটরি কি বলবো মলিকুলস যেগুলো থাকে সেগুলো বেড়ে যায়, এবং সেগুলো বেড়ে গিয়ে বিভিন্ন অর্গ্যানকে অ্যাটাক করে। তো বিভিন্ন অর্গ্যানকে গিয়ে টার্গেট করার ফলে কি হয়? ফিভার হয় কারুর, কারুর দেখা যায় যে ব্রিথিং ডিফিকাল্টি হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারুর দেখা যাচ্ছে বডিতে ব্লাড প্রেশার ফল করছে, এবং সবকটা একসাথেই হতে পারে, কোনো একটা হতে পারে, সবকটা একসাথে হতে পারে। যাদের ব্লাড প্রেশার ফল করবে তাদের হার্ট রেটও কি হবে? খুব বেড়ে যাবে। তারপর আস্তে আস্তে বডিতে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন অনেক সময় বাড়ে, এবং তার ফলে আস্তে আস্তে ড্রাউজিনেস বাড়তে থাকে। তো এরকম বিভিন্ন কন্ডিশন হয়, এবং এটা জানবে সব থেকে একটা খুব ভয়ানক সিচুয়েশন এই সেপসিস। সেপসিস কিন্তু মানুষের জীবন নিয়ে নিতে পারে। এই সেপসিসের ক্ষেত্রে আমরা এই ল্যাকটিক অ্যাসিড বা ল্যাকটেটকে আমরা মেজার করি, যে তার অ্যাকচুয়ালি কি টাইপের, কোন টাইপের কন্ডিশনে আছে বা কতটা কি ড্যামেজ হচ্ছে সেটাকে বোঝার জন্য। এছাড়াও আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি যে সেপসিসের ক্ষেত্রে কিন্তু যদি আমরা বলি যে স্যার যে ডায়াগনস্টিক মার্কার কি, ডায়াগনস্টিক মার্কার কিন্তু হচ্ছে প্রোক্যালসিটোনিনকে মাপা হয়। সব থেকে বেস্ট টেস্ট আমরা সেপসিস হচ্ছে সেপসিসকে মনিটর করার জন্য, এবং সেপসিসটা কতটা রিকভারির দিকে যাচ্ছে সেটাকে মনিটর করার জন্য। নেক্সট হচ্ছে আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে কি করতে পারি। ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনকে সাধারণতভাবে মেজার করা হয়, এবং এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন থেকে আমরা যেটা করতে পারি যে 3 মাসের অ্যাভারেজ ব্লাড সুগার কত আছে কোনো একজন পার্সনের, সেইটাকে আমরা বার করতে পারি। তো সেইটাকে বার করে নেওয়া হয়, এবং এটা মেনলি বলতে পারি আমরা যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। HbA1c খুব ভালো একটা টেস্ট, এবং এই টেস্টটা করার ক্ষেত্রেও আমাদের কিছু মনে রাখতে হবে যে এই টেস্টটা যখন করা হয় তার ক্ষেত্রেও যে সবসময় রেসপন্স বেটার আসবে বা ঠিকঠাক রেসপন্স আসবে তাও নাও হতে পারে। এবং এই টেস্টটা করার আগে মনে রাখতে হবে কেউ যদি খুব হাই ডোজের ভিটামিন সি ইনটেক করে তাহলে কিন্তু HbA1c লেভেলের মধ্যে দেখা যাবে অল্টার করে যাচ্ছে, এবং ঠিকঠাক ভ্যালু কিন্তু আসবে না। তো এরকম কিছু কন্ডিশন আছে যেগুলোকে আমাকে মাথায় রাখতে হবে, রেখেই টেস্টটা করতে হয়। এছাড়া আমরা দেখা যায় যে গ্লাইকোলাইটিক কারোর ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করি? গ্লুকোজ টলারেন্স টেস্ট করি। কাউকে কোনো একটা খাবার খাওয়ানো হলো, এবং খাবার পর পোস্ট মিল তাকে দেখা যায় তার গ্লুকোজের যে চেঞ্জেসটা কিভাবে হচ্ছে ব্লাডে, গ্লুকোজের যে ডায়নামিক্স যাকে বলছি আমরা, সেটাকে দেখা হয়, এবং সেটাই হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট, এবং এটা ইনডিরেক্টলি আমরা অ্যাসেস করতে পারি গ্লাইকোলাইটিক ডেফিসিয়েন্সিকে। নেক্সট হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল আইডেন্টিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাই যে সমস্ত টেস্টগুলো হয়, আমরা যে অ্যাকচুয়ালি বলতে পারি কালচার মিডিয়াগুলো থাকে সেখানেতে গ্লুকোজ থাকে, এবং সেই গ্লুকোজটাকে ইউটিলাইজ করে ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া গ্রোথের ক্ষেত্রে সেটা হেল্প করে।
এবং এর ফলে কি করে যে এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, কার্বোহাইড্রেটের যে ফার্মেন্টেশন টেস্ট হয় সেই টেস্টের মাধ্যমে আমরা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তার মানে রয়েছে, এবং মাইক্রোবায়োল কোনো কিছু আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে মাইক্রোবসকে আমরা ইউজ করতে পারি। এছাড়া র্যাপিড প্যাথোজেন ডিটেকশন মেথড, এক্ষেত্রেও গ্লাইকোলাইটিক পাথওয়েকে সাধারণতভাবে অ্যাসে করা হয়, মলিকুলার অ্যাসে করা হয়, এবং করার ফলে আমরা এটাকে মেজার করতে পারি। নেক্সট হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ারবার্গ এফেক্ট বলে একটা এফেক্ট রয়েছে, যেখানে দেখা যায় যে টিউমার সেলগুলো সাধারণতভাবে কিন্তু প্রচুর পরিমাণে তোমার করে, কি বলে ওটাকে, গ্লুকোজকে ইউটিলাইজ করে, এবং তাদের গ্লাইকোলাইটিক অ্যাক্টিভিটি খুব হাই হয়। তো সেই ক্ষেত্রে আমরা টিউমার সেলের গ্লাইকোলাইটিক অ্যাক্টিভিটিকে অ্যাসে করতে পারি, এবং সেটা অ্যাসে করার জন্যই পেট স্ক্যান করা হয়। পেট স্ক্যান যেটা করা হয় সেক্ষেত্রে দেখবে তোমাদের একটা গ্লুকোজকে কি করা হয়, আমাদের ট্যাগ করা হয়, এবং এই গ্লুকোজটাকে কি বলা হয়, এটাকে বলে ফ্লুরোডিঅক্সি গ্লুকোজ। এই গ্লুকোজগুলো কি করে, তোমার মেনলি থাকে বডিতে, এবং এটা গিয়ে গিয়ে বিভিন্ন সিস্টেমে যেখানে যেখানে ক্যান্সার সেল আছে সেখানে বেশি করে ইউটিলাইজ হয়। তার ফলে সেই ক্যান্সার সেলগুলোকে বিভিন্ন অর্গানের বা বডির বিভিন্ন পার্টে যে ক্যান্সার যেভাবে ছড়িয়ে পড়েছে বা মেটাস্টাসিস হয়েছে সেইটাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই পেট সিটির মাধ্যমে ইমেজিং করা হয়, এবং ইমেজটা পাওয়া যায়, এবং এটা সাধারণতভাবে যারা স্টেজ 3 এবং স্টেজ 4-এ থাকে তাদের ক্ষেত্রে মেজার করা হয়। এবং আরেকটা হচ্ছে এলডিএইচ। এলডিএইচ কি করে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস যে এনজাইমটা, যেটা আমাদের পাইরুভেট থেকে ল্যাকটেট ফর্মেশন করাতে হেল্প করে বা কনভার্ট করতে হেল্প করে, সেই এনজাইমটাকে আমরা কি করি, ইন্ডিকেট করে টিস্যুর কোনো ড্যামেজ হওয়াকে, যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন, এবং ক্যান্সারের প্রোগ্রেশন কতটা হচ্ছে। হঠাৎ করে কোনো পেশেন্ট টার্গেটেড থেরাপিতে আছে, স্টেজ 4-এর ক্যান্সার পেশেন্ট, তাকে টার্গেটেড থেরাপি দেওয়া হয়, সাধারণতভাবে তাদের কেমোথেরাপি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে না, যাদের টার্গেটেড থেরাপি অ্যাভেলেবেল আছে তাদের দেওয়া হয়, এবং তারা বেশ কিছুদিন ভালো থাকতে পারে, কয়েক বছর ভালো থাকতে পারে। তো তাদের ক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো সিমটম ফিরে আসে, তখন এলডিএইচ মেপে দেখা হয় যে এলডিএইচটা বাড়ছে কিনা, কারণ সবসময় পেট সিটি করা পসিবল নয়, তাই জন্য এলডিএইচ মেপে আগে দেখে কনফার্ম করে দেন পেট সিটিতে ডাক্তার আবার তখন মুভ করতে পারে। নেক্সট হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজির ক্ষেত্রে আমরা আগেই বলেছি পাইরুভেট কাইনেস হচ্ছে আমাদের মেনলি হিমোলাইটিক অ্যানিমিয়ার সঙ্গে কানেক্টেড, এবং এছাড়াও যদি দেখা যায় যে আরবিসির ব্রেকডাউন হচ্ছে, তাহলে এলডিএইচ লেভেলগুলো কি করে, ইনক্রিজ করে, এবং এই ইনক্রিজের ফলে এর সঙ্গে রিলেটেড, এবং এর ফলে আমরা হিমোলাইসিসকেও ডিটেক্ট করতে পারি। তো আমাদের এই কটা জিনিস আমরা বললাম, এগুলোকে গ্লাইকোলাইসিস যখন পড়বো আমরা, তার সবসময় অ্যাপ্লিকেশন পড়বো, না হলে আমরা ল্যাবরেটরি সায়েন্স বা আমরা কোনো রকম যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বিএসসি এমএসসি কোনো কিছুতেই আমরা কিন্তু ইন্টারেস্ট পাবো না, বা সাবজেক্টটার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যখন কোশ্চেন আসবে পরীক্ষায়, কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলাম, কালকে কোনো পরীক্ষা দিতে গেলাম, সেখানে কিন্তু গিয়ে যদি কোনো এক্সামে কোনো প্রশ্ন আসে, তখন আমরা বলতে পারবো না যে আমরা এটা পড়ে আসিনি। সো এইভাবে আমাদের জানতে হবে। আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো অ্যারোবিক এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিসকে একটু নতুনভাবে প্রেজেন্ট করা তোমাদের কাছে, যেভাবে তোমরা সাধারণতভাবে আমি আশা করবো প্রত্যেকের কাছে আশা থাকবে আমার, যে পড়োনি কেউ কোনোভাবে এইভাবে কোনোদিন। তো সেইভাবে আমরা নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং বারবার রিকোয়েস্ট করছি শেয়ার করো। যদি আমার চ্যানেলে মানে একটু ভিউ না বাড়ে, তাহলে আমারও কিন্তু ইন্টারেস্ট থাকবে না এই টাইপের ভিডিও তৈরি করার জন্য। তো প্রত্যেকে শেয়ার করো, আমি আপকামিং এরকম অনেক ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ প্রত্যেককে।